আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নি প্ল্যাটফর্ম এইচএসসি পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র। আজকে আমাদের একটা স্পেশাল ক্লাস, কারণ আজকে আমরা আমাদের এই প্রথম পত্রের স্পেশাল নতুন একটা অধ্যায় নিয়ে ক্লাস শুরু করতেছি। আর আমাদের এই অধ্যায়টা হচ্ছে তৃতীয় অধ্যায়, মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য, এই অধ্যায়। তো আজকে আমাদের এই অধ্যায়টার ফার্স্ট লেকচার। তো প্রথমে আমরা আমাদের এই তৃতীয় অধ্যায়ের যে আর্টিকেলটা আছে একবারে সারসংক্ষেপ, সেটা আমরা একটু পড়ে আমরা মূল বইয়ের আলোচনা শুরু করব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা ছবি দেওয়া আছে। এই ছবিটার মানুষের নাম জন লক, তার নামই হচ্ছে এটা, জন লক। তো আমরা দেখি এখানে আমাদের আর্টিকেলে কি বলছে। এই অধ্যায়ের সারসংক্ষেপ: মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য পৌরনীতির মৌলিক ধারণাগুলোর মধ্যে অন্যতম। আমরা জানি পৌরনীতি যে সাবজেক্টটা আছে, সেই সাবজেক্টের মধ্যে মানুষের সকল বৈশিষ্ট্য নিয়ে কাজ করে। মানুষের চাহিদা, মানুষের মৌলিক অধিকার, মানুষের আচার আচরণ, সব কিছুই নিয়ে সমাজে যত বিষয় আছে সব কিছুই কি পৌরনীতির আলোচনা। তো পৌরনীতির মধ্যে মানুষের মূল্যবোধ থাকবে, আইন থাকবে, স্বাধীনতা থাকবে, সাম্য থাকবে। এই সব কিছু হচ্ছে পৌরনীতির একটা অংশ। মূল্যবোধ হলো কতগুলো নীতি, আদর্শ বা আচরণ বিধি যা একটি সমাজের মানুষের কাছে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত। আমরা সবাই জানি মূল্যবোধ বলতে বোঝায় আচার আচরণ। একটা মানুষের আচার আচরণ থাকতে হবে সুন্দর, সাবলীল, এটাকে বলা হয় মূল্যবোধ। মূল্যবোধের মাপকাঠিতে মানুষের কাজের ভালো মন্দের বিচার করা হয়। মূল্যবোধ সামাজিক জীব হিসেবে মানুষকে আইনের প্রতি শ্রদ্ধাশীল করে তোলে। অর্থাৎ যার মূল্যবোধ আছে সে সমাজে সকলের কাছে শ্রদ্ধাশীল বা আইনের কাছে শ্রদ্ধাশীল। সে সবার সাথে ভালো ব্যবহার করবে, সমাজে কখনো দুর্নীতি করবে না, মারামারি করবে না, ভালো আচরণ করবে, সবার প্রিয় হয়ে উঠবে। এটাই হচ্ছে মূল্যবোধ এর বিষয়। তো যতটুকু আলোচনা করছি বুঝতে পারছো কিনা আমাকে জানো। জি স্যার, বুঝছি। জি স্যার। থ্যাংক ইউ। নুরায়া জয়েন করছো, খুশি হলাম। অর্পিতা জয়েন করছো। আচ্ছা, একটু তাড়াতাড়ি আসবা। এরপরে বলতেছে যে আমাদের আইন হচ্ছে রাষ্ট্র পরিচালনার নিয়মকানুন। আমরা এখন মূল্যবোধ থেকে বিদায় নিলাম। মূল্যবোধ মানে হচ্ছে আচার আচরণ। আর আইনটা কি এখন আমরা পড়তেছি। আমাদের এখানে আইনটা হচ্ছে রাষ্ট্র পরিচালনা করার যে নিয়ম কানুন রয়েছে সেটা। কারণ আমরা জানি একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য অনেক দায়িত্ব থাকে, অনেক নিয়ম কানুন থাকে, অনেক শৃঙ্খলা বজায় রাখতে হয়। তো এই সব কিছু হচ্ছে আমাদের রাষ্ট্রের জন্য আইন। তো আইন সর্বজনীন ও সমভাবে প্রযোজ্য হয়, অর্থাৎ আইনটা কিন্তু সবার জন্যই সমান। কেউ বড় লোক আছে তার জন্য আইনটা হবে নমনীয়, কে গরিব তার জন্য আইনটা কঠোর, এরকম না। আইন সবার জন্যই সমান হবে। এরপর আইনের কর্তৃত্ব প্রয়োগ করেই কেবল সবলের অত্যাচার থেকে দুর্বলকে রক্ষা করা যায়। অর্থাৎ যারা সমাজের মধ্যে ধনী আছে, যারা শোষক আছে, তারা সবসময় অত্যাচার করে গরিবদের উপর। তো আইনের প্রয়োগ ঘটালে। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ। জয়েন করছো, কে জয়েন করছো? সোনিয়া জয়েন করছো, থ্যাংক ইউ। তো বলি একটু তাড়াতাড়ি আসলে ভালো হইতো, হ্যাঁ, আমাদের সময় কম, তো থ্যাংক ইউ জয়েন করার জন্য। তো যেটা বলতেছিলাম, সমাজে যারা শোষক, জমিদার, যারা অনেক অত্যাচার করে, তাদের উপর যদি আইন প্রয়োগ করা হয় তাহলে তারা ঠিক হয়ে যাবে বা সোজা হয়ে যাবে। কারণ কি, তারা এই যুগে সবার জন্য আর সমান নাই। আসলে ঠিক বলছো যে এখনকার যুগে আইনটা আমাদের বইয়ের মধ্যে সীমাবদ্ধ, যে আইন সবার জন্য সমান, এটা বইয়ের মধ্যেই আছে, এটা লিখিত, এটা কিন্তু বাস্তবে কোনো প্রমাণ নাই। এটা ওই কাগজে কলমে লেখা পর্যন্ত এই কথাটা, কিন্তু এটা বাস্তবে কোনো প্রমাণ নেই। এটা হচ্ছে বর্তমানের বিশ্ব। আসলে আমরা যা পড়ি এটা বাস্তবে দেখি না। আমরা অনেক কিছু বইতে পড়ি, বইতে আসলে সঠিক কথাই বলে, মূল্যবোধের কথাই বলে, একেবারে জ্বলন্ত কথা বলে, কিন্তু এই কথাগুলো বাস্তবে কোনো মিলই আমরা পাই না। শুধু আমাদের দেশ কেন, যে কোনো দেশেই যাও, এই বইয়ে যা বলছে বাস্তবে পুরাই উল্টা চিত্র। তো আসলে কথা হচ্ছে, বাস্তবে যদি বইয়ের সাথে মিল না থাকে তাহলে এই বইগুলো কেন মানুষ দিবে, এটাও একটা প্রশ্ন। বাস্তবে যা ঘটে তাই দাও, বইতে পড়ুক বাচ্চারা, তাই শিখুক। কেন প্রয়োজনে শুধু শুধু মিথ্যা কথা তোমরা শিখাচ্ছ বাচ্চাদেরকে, তাই না? বাস্তবে তোমার কোনো আইন নাই, বইতে আইন ঢুকাইছে। বইয়ের আইন দিয়ে কি হবে? বইয়ের আইন দিয়ে কি পোলাপাইনরা ঝালমুড়ি খাবে? এটা গুলা গুলা বইয়ের আইন দিয়ে লাভ নেই। বাস্তবে আইন ঘটাও, সে আইন বইয়ের মধ্যে দাও। বাস্তবে যদি জেল জরিমানা হয় সিগারেট খাইলে, সেটা অবশ্যই বইতে দাও। বইয়ে লেখা আছে সিগারেট খেলে হবে জেল জরিমানা, বাস্তবে যে
বই লিপিবদ্ধ করে, সাপোজ বলতেছে বইয়ের কারখানা বই ছাপায়, সেও তো সিগারেট খাইতে পারে, তাই না? অহরহ ঘটে। তো এই বিষয়গুলো কিন্তু, হ্যাঁ, তো এই বিষয়গুলো কিন্তু আসলে একটা অমানবিক। এটা আসলে তারা একটা কথা আছে না যে দুই মুখা সাপ, এক 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 মুখে দুই কথা বলে। অর্থাৎ যখন বাস্তবে আসে তখন হয় একরকম, যখন খাতা কলমে আসে তখন হয় আরেক রকম। এটাই হচ্ছে আমাদের বাস্তব জীবনের ইতিহাস, কি আর বলবো। যাই হোক, তো আসলে হ্যাঁ আমাদের পার্টি তার পার্টি ওই পার্টি দিয়া হ্যাঁ আর দেশ ধ্বংস করে। হ্যাঁ, এটা ঠিক বলছো। আবার তারা নৈতিকতা শিখায় বাচ্চাদেরকে, খাতা কলমে, তারপর হচ্ছে বই পাঠ্যপুস্তকে নৈতিকতা শিখায় যে এটা করলে এটা হবে, ওইটা করলে এটা হবে, মাদক গ্রহণ করা যাবে না। নিজেরাই মাদকের চোরাচালান করে, আর ওইদিকে শিখায় মাদক দ্রব্য পাচার করা যাবে না। এটাই আর কি। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে আমাদেরকে যে আমরা যাই পড়ি আসলে সব সত্যি না, অনেক কিছুই মিথ্যা আমাদের দেখানো হয়। আচ্ছা, এবার দেখি আমরা। তো বলতেছি এরপরে যে অর্থাৎ আইন ব্যক্তির স্বাধীনতা রক্ষক হিসেবে কাজ করে। স্বাধীনতা উপভোগের মাধ্যমে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের পথ উন্মুক্ত হয়। নৈতিকতা এমন একটি বোধ যা মানুষকে মানবিকতার বন্ধনে আবদ্ধ করে। এখন আমরা যে স্বাধীনতার বিষয়টা আসতেছি, হ্যাঁ। আবার সাম্য ছাড়া স্বাধীনতা অর্থবহ হয় না। অর্থাৎ সবার সমান সুযোগ সুবিধা থাকতে হবে, এটা হচ্ছে স্বাধীনতার একটা মূল মন্ত্র। সাপোজ আমার দেশটা স্বাধীন, আলহামদুলিল্লাহ 2বার স্বাধীন হয়েছে। এখন যদি ছোট বড় ধনী গরিব সবার সমান অধিকার না হয় সমাজে, তাহলে দেশ স্বাধীন হওয়া কিন্তু কোনো লাভ হইল না। দেশ স্বাধীন হয়েছে কেন? সকলের মঙ্গলের জন্য, সকলের সমান সুযোগ সুবিধা ভোগ করার জন্য, রাষ্ট্রে সমাজে সুন্দরভাবে চলার জন্য। কিন্তু এই জায়গায় যদি দুর্নীতি হয়, দেশ স্বাধীন হওয়ার পরে যদি দুর্নীতি হয়, সবাই সমান সুযোগ সুবিধা না পায়, তাহলে কিন্তু স্বাধীনতার কোনো মানেই হয় না। কথা বুঝতে পারছো? জি স্যার, জি স্যার। আচ্ছা, এরপরে অপরের অধিকার বা স্বাধীনতার হস্তক্ষেপ না করে নিজের অধিকার রক্ষার মাধ্যমে সমাজের সমতা প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ অন্যের অধিকার কি, অন্যের স্বাধীনতা কি, এগুলো দেখবো না। আমি আমার স্বাধীনতা চাই, আমার অধিকার চাই, এটা প্রতিষ্ঠিত হলেই আমি খুশি। আর গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন নাগরিক রাজনৈতিক ব্যবস্থায় শৃঙ্খলা ও স্থিতিশীল আনয়ন করতে পারে। তো এই হচ্ছে আমার এই অধ্যায়ের আর্টিকেল। এই অধ্যায়ের মধ্যে আমাদের মূল্যবোধ শিখাবে, আইন শিখাবে, স্বাধীনতা শিখাবে, সাম্য শিখাবে। এই হচ্ছে আর্টিকেল, মোটামুটি আমরা বুঝতে পারলাম এর সারসংক্ষেপ। তো চলো আমরা এখন আমাদের অধ্যায়ের যে মূল আলোচনা, ভেতরের পার্টগুলো, সেগুলো আমরা দেখব। তো প্রথমত আমাদের লেখা আছে মূল্যবোধের ধারণা। মূল্যবোধটা আসলে কি আমরা তো সবাই জানি, আচার আচরণ, এটা হচ্ছে মূল্যবোধ এক কথায়। তারপর মূল্যবোধের মধ্যে অনেক অনেক কথা আছে যেগুলো আমাদের একটু পড়তে হবে সৃজনশীল লেখার জন্য। তো আমরা শুরু করি। মূল্যবোধের ধারণা, কনসেপ্ট অফ ভ্যালুস। সমাজ কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান হচ্ছে মূল্যবোধ। যে চিন্তা ভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার ব্যবহার এবং কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে, তাকেই সাধারণত মূল্যবোধ বলা হয়। এটা আসলে সবাই বুঝছো আশা করি। মানুষের চিন্তা ভাবনা, উদ্দেশ্য, কাজকর্ম, আচার ব্যবহার, এগুলো সব যেই কাজের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় সেটাকেই বলা হয় মূল্যবোধ। কথা কি বুঝছো? কথা বলে রেসপন্স করে একটু। আচ্ছা, তো আমাদের এরপরে বলতেছে যে আমাদের এই মূল্যবোধ, হ্যাঁ, আমাদের এই মূল্যবোধ হলো সমাজের যে বিষয়গুলোর উপর মূল্য আরোপ করে কিংবা আমরা যাকে মূল্য দিই, এটা হচ্ছে মূল্যবোধের বিষয়। মূল্যবোধ নির্ধারিত হয় সমাজের মানুষের আচার আচরণ তথা সামগ্রিক গ্রহণযোগ্য রীতিনীতি ও নৈতিকতার দ্বারা। মানুষের সামাজিক সম্পর্ক ও আচার আচরণ প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণের জন্য সব সমাজেই বিভিন্ন ধরনের বিধিনিষেধ তথা মূল্যবোধ প্রচলিত থাকে। অর্থাৎ নিয়মকানুন থাকে যে আমরা কি কাজ করতে পারবো সমাজে, কি কাজ করতে পারবো না, কোনটা করলে সমাজের উন্নয়ন হবে, কোনটা করলে সমাজের ক্ষতি হবে, এগুলো সব আমাদের জানতে হবে, শিখতে হবে এবং সেই মোতাবেক কাজ করতে হবে। এগুলো সব মূল্যবোধের বিষয়। সমাজবিজ্ঞানী আর.টি. পোপেনো মূল্যবোধ সম্পর্কে একই কথা বলেছেন। তিনি বললেন, ভালো মন্দ, ঠিক ব্যাঠিক গণতান্ত্রিক রাষ্ট্রে মূল্যবোধ বা সামাজিক মূল্যবোধ বিকশিত হওয়ার ফলে ব্যক্তি আত্মবিকাশ ও আত্ম উন্নয়নের সুযোগ পায়।
অর্থাৎ একজন মানুষ যদি ভালো মন্দ যাচাই বাছাই করে কাজ করতে পারে, ঠিক বেঠিক যাচাই বাছাই করে কাজ করতে পারে, তাহলে অবশ্যই সেই মানুষটা আস্তে আস্তে মূল্যবোধের মাধ্যমে বিকশিত হওয়ার সুযোগ পায়। কথা কি বুঝতে পারছো? জি স্যার। স্যার। হ্যাঁ বলো। জি স্যার। বলো তারিন। স্যার। তারিন বলো, হ্যাঁ বলো নিপা। সমাজ বিজ্ঞান যে আছে না, যে পৌরনীতি সমাজ বিজ্ঞানের একটা অংশ নাকি? সমাজ বিজ্ঞান আমাদের যেহেতু সমাজ নিয়ে কাজ করে, পৌরনীতি কিন্তু সমাজের মানুষ নিয়ে, সমাজের আচার আচরণ নীতিনীতি নিয়ে কাজ করে। সেক্ষেত্রে বলা যায় সমাজ বিজ্ঞানের সাথে পৌরনীতির অনেক সম্পর্ক আছে, সমাজ কর্মের সাথে অনেক সম্পর্ক আছে। বুঝছো? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, এরপরে আমরা যাই নেক্সট। তো পরবর্তীতে বলতেছে আমাদের এখানে, সামাজিক মূল্যবোধগুলোর উপর ভিত্তি করে গড়ে ওঠে একটি জাতির সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা। সামাজিক মূল্যবোধ নিজের প্রতি, সমাজের প্রতি, দেশের প্রতি কর্তব্য ও দায়িত্ব পালনের প্রেরণা যোগায়। সামাজিক মূল্যবোধ থাকলে তুমি একটা দেশ নিয়ে চিন্তা করবা, বা তুমি তোমার দেশ নিয়ে চিন্তা করবা, দেশের মানুষকে নিয়ে চিন্তা করবা, নিজেকে নিয়ে চিন্তা করবা। সামাজিক মূল্যবোধ না থাকলে তুমি কখনো এগুলো চিন্তা করবা না, সবসময় দুর্নীতি, মারামারি, কাটাকাটি এবং নিজের স্বার্থ হাসিলের জন্য কাজ করবা। অবশ্যই সামাজিক মূল্যবোধ তোমাকে শিখতে হবে, সমাজের সকলের উদ্দেশ্যে কাজ করতে হবে, সকলকে নিয়ে চিন্তা করতে হবে, এটাই। এর পরবর্তী অংশ, কানাডিয়ান সমাজ বিজ্ঞানী মেটা স্পেন্সারের মতে মূল্যবোধ হলো একটি মানদণ্ড যা আচরণের ভালো মন্দ বিচারের এবং সম্ভাব্য বিভিন্ন লক্ষ্য থেকে কোন একটি পছন্দ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটা জাস্ট পড়ে রাখলাম, আমাদের তেমন এটা জানার প্রয়োজন নেই। এবার আমরা যাচ্ছি পরবর্তী। ব্রিটিশ সমাজবিজ্ঞানী M.R. উইলিয়ামস বলেন, মূল্যবোধ হচ্ছে মানুষের একটি ইচ্ছার একটি মানদণ্ড, যার আদর্শে মানুষের ব্যবহার, রীতিনীতি নিয়ন্ত্রিত হয় এবং সমাজে মানুষের কাজের ভালো মন্দর বিচার করা হয়। অর্থাৎ মূল্যবোধের মাধ্যমে সমাজের ভালো মানুষের কাজের ভালো মন্দ কোনটা সেটা বিচার করা হয়। এটা মনে রাখবা। H.D. স্টেন এর মতে, জনগণ যার সম্বন্ধে আগ্রহী, যা তারা কামনা করে, যাকে তারা অত্যাবশ্যক বলে মনে করে, যার প্রতি তাদের গভীর শ্রদ্ধা রয়েছে এবং যা করতে তারা অনেক আনন্দ পায়, তাই হচ্ছে মূল্যবোধ। অর্থাৎ একজন মানুষ যার সম্পর্কে জানতে আগ্রহী, যে কাজটা করতে আগ্রহী, যে কাজটা করতে পারে তার ভালো লাগে,